নমস্কার, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুদিনের ছুটিতে আমাদের এবারের গন্তব্য ঘাটশিলা। খড়গপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 8টা 8-এ তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস। এই ট্রেনটি ঘাটশিলা পৌঁছায় 9টা 22-এ, কিন্তু এদিন ট্রেন লেট থাকায় প্রায় 1টা 23 নাগাদ ঘাটশিলা স্টেশনে পৌঁছালো ট্রেন। ঘাটশিলা পৌঁছে স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড থেকে আমরা একটি অটো ভাড়া করে নিলাম দুদিনের জন্য। এই দুদিনে 14টি স্পট ঘুরে দেখার জন্য আমাদের ভাড়া পড়ল 2300 টাকা। অটো নিয়ে আমরা প্রথমে গেলাম আমাদের হোটেলের নাম অপরাজিতা হলিডে হোম। এটি ঘাটশিলা স্টেশনের খুব একটা কাছে নয়, সামান্য দূরে। ঘাটশিলা বিভূতি স্মৃতি সংসদের পাশের রাস্তা দিয়ে একটু গেলেই এই হলিডে হোমটি পড়বে। এখানে পৌঁছে লাগেজ রেখে ফ্রেশ হয়ে আমরা সাইট সিইংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা প্রথমেই এলাম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ফুলডুংরি পাহাড়ে। এটিকে পাহাড় না বলে টিলা বলাই ভালো। টাটানগরগামী হাইওয়ের ধারে এটি অবস্থিত। লাল মাটি আর কাঁকর বিছানো পথ ধরে আমরা উপরে উঠতে লাগলাম। পুরো টিলাটি প্রচুর গাছপালায় ঘেরা, বেশিরভাগই শাল, পিয়াল আর মহুয়া গাছ। খুব শান্ত নিরিবিলি পরিবেশ। আমরা টপে উঠে এসেছি। এখানে অনেকে পিকনিক করছেন। আর এখানে এই যে শাল গাছটি রয়েছে, এর তলায় বসেই বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার সাহিত্য সৃষ্টিতে মগ্ন থাকতেন। কিছুক্ষণ এখানে কাটিয়ে আমরা চললাম পরের গন্তব্যে। এখন আমরা চলেছি প্রায় 11 কিলোমিটার দূরে বুরুডি লেকের উদ্দেশ্যে। রাস্তার দুদিকের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বুরুডি লেক। এটি খুব সুন্দর জায়গা, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা বিরাট লেক। বুরুডি ড্যামের জলে পুষ্ট এই বুরুডি লেক। এখন প্রায় 3টে বাজে, তাই আগে আমরা লাঞ্চ করে নিলাম। লেকের পাশেই রয়েছে অনেক খাবারের হোটেল। এই হোটেলগুলোতে কিছুক্ষণ আগে থেকে লাঞ্চের অর্ডার দিয়ে রাখতে হয়। আমাদের অটোর ড্রাইভার দাদা আগেই অর্ডার দিয়ে রেখেছিলেন। ভাত, ডাল, আলু ভাজা, সবজি আর দেশি মুরগির ঝোল দিয়ে খুব সুন্দর লাঞ্চ সারলাম আমরা। পার প্লেট 250 টাকা করে নিয়েছিল। লাঞ্চ করার পর আমরা লেকটি ঘুরে দেখলাম। এখানে পার হেড 100 টাকার বিনিময়ে বোটিংও করা যায়। আমাদের হাতে সময় কম, তাই আমরা আর বোটিং করিনি। বোটিংয়ের জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় হাতে রাখতে হয়। কিছুক্ষণ এখানে কাটিয়ে আমরা চললাম ধারাগিরি ফলস দেখতে। পাহাড়ি রাস্তা বেয়ে অটো আমাদের যেখানে নামালো, ওখান থেকে ফলস পর্যন্ত যেতে প্রায় মিনিট 15 জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হয়। স্থানীয় অধিবাসীরা এখানে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে গাইড হিসেবে কাজ করেন। আমরা একজন গাইড নিয়ে হাঁটা শুরু করলাম। এনার নাম মিথিলা। ওনার সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ফলসের সামনে। এই হেঁটে যাওয়ার রাস্তাটি খুব সুন্দর। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। আমরা পৌঁছে গিয়েছি ধারাগিরি ফলসের কাছে। এই হচ্ছে ফলস। জল এখন খুব কম। গাইডের কাছে শুনলাম বর্ষাকালে নাকি ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে এই এলাকা। মিনিট 15 এখানে কাটিয়ে আমরা ফিরে চললাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। ফেরার পথে দেখলাম সূর্যি মামা পাহাড়ের পিছনে অস্ত গেলেন।
গাইডের সাথে গল্প করতে করতে মিনিট 15 রাস্তা কখন আমরা পার হয়ে চলে এলাম খেয়াল ছিল না। এরপর আমরা চললাম চিত্রকূট হিল দেখতে। এই ধারাগিরি ফলস বাসাদেরা অঞ্চলে অবস্থিত। এখান থেকে প্রায় 16 কিলোমিটার দূরে হরিণডুঙ্গরি অঞ্চলে অবস্থিত এই চিত্রকূট হিল। এখানে সিমেন্টের বাঁধানো রাস্তা করা রয়েছে, সেখান দিয়ে আস্তে আস্তে আমরা ওপরে উঠতে লাগলাম। লাল মাটি আর চারিদিকে বড় বড় পাথর। এখন আমরা এসে পৌঁছালাম এই মন্দিরের সামনে। এটি বাবা মহাদেবের মন্দির। বাইরে নন্দী মহারাজের মূর্তি রয়েছে। একেবারে সন্ধে নেমে এসেছে, আমরা 3 জন ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই এখানে। একটু ভয় ভয়ও করছে, বিশেষ করে সাপখোপের ভয়টাই বেশি। জায়গায় জায়গায় পাথরের গায়ে মহাদেবের মূর্তি আঁকা রয়েছে। এখান থেকে আরও একটু উপরে উঠে এলাম আমরা। এই ওপর থেকে রাতের ঘাটশিলাকে দেখতে বেশ লাগছে, কিন্তু খালি চোখে যা দেখছি ক্যামেরাতে পুরোপুরি সেটা আসছে না, তাই যতটুকু পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আর বেশিক্ষণ না থেকে আমরা নেমে এলাম। এরপর আমরা পৌঁছলাম রাজ এস্টেট রিভার সাইডে। অন্ধকার থাকায় আমরা আর ভিডিও করলাম না, কয়েকটা ছবি তুললাম, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। সুবর্ণরেখা নদী বয়ে চলেছে, বড় বড় পাথরগুলো নদীর বুকে দেখা যাচ্ছে। তবে ড্রাইভার দাদা বললেন এখান থেকে সূর্যাস্তের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এরপর আমরা এসে পৌঁছালাম শহরের মধ্যেই অবস্থিত রাজ এস্টেট রঙ্কিনী মাতার মন্দিরে। ঘাটশিলা পুলিশ স্টেশনের একেবারে কাছেই এই মন্দির। মায়ের দর্শন করা হয়ে গেল আমাদের। এবার আমরা হোটেলে ফিরব, ফিরে আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দেব। এই হলো আমাদের রুম। দুটি পাশাপাশি রুম রয়েছে, একদিকে বাথরুম, পাশাপাশি দুটো বাথরুম রয়েছে, অ্যাটাচ বাথ। আর এদিকে রয়েছে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম। এই পুরোটির ভাড়া একদিনের জন্য আমাদের পড়েছে 2000 টাকা। এই হলিডে হোমে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তবে এখানকার ওনার বললেন যে একটু দূরে রেস্টুরেন্ট রয়েছে, সেখানে ফোন করলে ওনারা খাবার পৌঁছে দিয়ে যান। আজ 1 জানুয়ারি, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আজ আমরা সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়েছি। আমরা প্রথমেই এসে পৌঁছলাম গৌরীকুঞ্জে। এটি বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি। তার স্ত্রীর নামানুসারে এই বাড়ির নাম। এখানেই তিনি তার জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন। এই বিখ্যাত সাহিত্যিকের স্মৃতিবিজড়িত বিভিন্ন জিনিস এবং তার ব্যবহৃত বিভিন্ন জিনিস এখানে সংরক্ষিত রয়েছে। এ বাড়ির ভিতরে ভিডিও করা নিষেধ, তাই বাইরের চত্বরের কয়েকটি ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এদিকে রয়েছে একটি আম গাছের গোড়ার অংশ। এই আম গাছটি লাগিয়েছিলেন বিভূতিবাবুর ভাই নটু বিহারী দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য। আর এদিকে রয়েছে এই মঞ্চ। বিভূতিবাবুর ছেলের নামে এই মঞ্চের নামকরণ করা হয়েছে। এখান থেকে আমরা গেলাম রাতমোহনা। সুবর্ণরেখার ধারে, বেশ সুন্দর জায়গা।
ওইদিকে দূরে HCL এর ফ্যাক্টরি দেখা যাচ্ছে। নদীতে এখন জল বেশ কম, অনেকে পিকনিক করতে এসেছেন। এই রাস্তা দিয়ে গেলে ওদিকে একটি ছোট্ট ঝর্ণা রয়েছে। উঁচু পাথরের উপর থেকে জলধারা নেমে এসে ছোট ঝর্ণার সৃষ্টি করেছে। এখন জল কম থাকলেও বর্ষাকালে ভালোই জল থাকে এবং তখন এই ঝর্ণা আরও সুন্দর লাগে দেখতে। এখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা এবার চললাম সিদ্ধেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এখান পর্যন্ত যাওয়ার রাস্তাটি বেশ সুন্দর। আমরা এসে পৌঁছলাম এই পাহাড়ের নিচে। এখান থেকে ট্রেক করে পাহাড়ে উঠতে হবে। একেবারে টপে রয়েছে বাবা সিদ্ধেশ্বরের মন্দির। এই রাস্তা মাঝে মাঝে বেশ খাড়াই, তাই সাবধানে পথ চলতে হচ্ছে। এই পাহাড়ে মাটির রং ভীষণ সুন্দর, একদম হলুদ। বিভিন্ন খনিজ পদার্থ মিশে থাকায় এখানকার মাটি এবং পাথরের রং এইরকম। আর এখান থেকে চারিদিকে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। চারিদিকের ভিউ ভীষণ সুন্দর। আমরা আস্তে আস্তে উপরে উঠতে লাগলাম। ওই যে মন্দির দেখা যাচ্ছে, প্রায় 15-20 মিনিট লাগলো উঠতে। এটি বাবা সিদ্ধেশ্বরের মন্দির। অনেকেই মন্দিরে পুজো দিতে এসেছেন। আমরাও বাবাকে দর্শন করলাম। এখানকার পুরোহিতের কাছে শুনলাম যে পঞ্চপাণ্ডবরা তাদের বনবাসকালে এখানে কিছুদিন কাটিয়েছিলেন। পঞ্চপাণ্ডব পুজো করেছিল অনুমান করে নেন। এটা এই যে মন্দির ছিল, এটা ভেঙে চুরে যে বাড়ি বানানো হলো, চৌবাচ্চা বানানো হলো। আর ওই পাথরটা ছিল অনেক উঁচা, কি যেটা ওটা ভাঙে গেল। হ্যাঁ, এই পাথরটা দেখো, এগুলো ভাঙা পাথরই না। হ্যাঁ, এটা ঠিকই নেই। বহুত ঐতিহ্যপূর্ণ জায়গা ছিল মা। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটালাম, তারপর নিচে নামতে শুরু করলাম। খুব সাবধানে নামতে হচ্ছে, মাঝে মাঝেই পা স্লিপ করছে। এখান থেকে চারিদিকের ভিউ অসাধারণ। এইসব দেখতে দেখতে আমরা নিচে নেমে এলাম। এবার আমরা যাব গালুডি ড্যাম দেখতে। এই হচ্ছে গালুডি ড্যাম। জল এখন খুবই কম, তবে জায়গাটা বেশ সুন্দর। এখান থেকে আমরা এলাম বৈষ্ণোদেবী মন্দিরে। হাইওয়ের ধারে এটি অবস্থিত। আজ 1 জানুয়ারি হওয়ায় ভিড়টা অত্যধিক। দর্শনার্থীদের ভীষণ লাইন পড়েছে।
তাই আমরা ভেতরে গিয়ে মায়ের দর্শন না করে বাইরে থেকে মাকে প্রণাম করে নিলাম। তারপর আমরা এসে পৌঁছলাম প্রাচীন রঙ্কিনী মাতার মন্দিরে। এটি মহুলিয়াতে অবস্থিত। হাইওয়ের ধারে এই প্রাচীন মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন শ্রী বিনয় দাস বাবাজি। মন্দিরের ভিতরটি এরকম। এখানেও অনেক লম্বা লাইন, তাই এখানেও আমরা মায়ের দর্শন করতে পারলাম না, কারণ আমাদের হাতে সময় খুব কম। স্টেশনে পৌঁছাতে হবে, ট্রেনের টাইম হয়ে গেছে। এই মন্দির চত্বরেই একটি ছোট্ট বাড়িতে থাকেন এই বাবাজি। আমাদের ড্রাইভার দাদা বললেন যে ওনার বয়স নাকি 100 বছরেরও বেশি। ওনাকে দেখে আমরা এখান থেকে বেরিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। গতকাল আমাদের ট্রেন 4 ঘন্টা লেট ছিল, তাই আমাদের হাতে সময় কম থাকায় 3টি স্পট আমরা দেখতে পারিনি। এই 3টি স্পট হলো জাদুগোড়া রঙ্কিনী মাতার মন্দির, রামকৃষ্ণ মঠ ও শান টেম্পল। আমরা এই 2 দিন যার অটোতে ঘুরলাম তার কন্ট্যাক্ট নাম্বার ও যে হলিডে হোমে ছিলাম সেখানকার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকমই নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।